আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আজকে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসছি। এটা শুধু এইচএসসি 25 না, যারা এইচএসসিতে আমরা পড়াশোনা করব তাদের জন্য এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের আমি বলবো অনলাইনে তৈরি করা সবচেয়ে ডিটেল ভিডিওগুলোর মধ্যে একটা। আমি একটু অসুস্থ, যার কারণে আমার ভয়েসটা অতটা লাউড হবে না, তো একটু ভলিউম বাড়ায় শুনবা। তারপর আমি চেষ্টা করবো আমার এনার্জিতে যতটুকু কুলায় ততটা জোরে বলার। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে সাবজেক্টটা আমরা প্রায় সারা জীবনই অবহেলা করে চলি, সেটা হলো বাংলা সেকেন্ড পেপার। এইচএসসিতে বাংলা প্রথম পত্র কিছুটা পড়া হলো, বাংলা দ্বিতীয় পত্র মেজরিটি অফ দ্য টাইম আমরা পড়ি পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগে 10 দিন আগে। সো এই বাংলা দ্বিতীয় পত্র এত অবহেলা সত্ত্বেও কিন্তু বাংলা দ্বিতীয় পত্রতে খুবই ইজিলি 90 আপ নাম্বার পাওয়া যায়, এবং কিছু ট্রিক্স এবং কিছু প্রশ্ন পড়লেই এই 90 আপ নাম্বারটা খুবই ইজিলি পাওয়া যায়। এবং আমি পার্সোনালি মাত্র 150 পেজের একটা নোট পড়েই এই নাম্বারটা পেয়ে গেছিলাম। সো আমি তোমাদের সাথে আমার ট্রিক্সগুলো শেয়ার করব। আমি এইচএসসি 2018-তে দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছিলাম, গোটা বাংলাদেশে আমার সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল। সো আমি সেখান থেকে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করব। সো আমি ইন্ট্রোডাকশন আর না বাড়ায় সরাসরি ভিডিওতে চলে যাই। সো আমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে, বাংলা দ্বিতীয় পত্রতে আমাদের দুইটা সেকশন আছে। সেকশন 1 হলো ব্যাকরণ অংশ, সেকশন 2 হলো লিখিত অংশ। লিখিত যে অংশটা আমাদের, এটা কিন্তু আমরা বাঙালি, আমরা প্রত্যেকে বানায় লিখি। বানায় লেখারও কিছু সিস্টেম আছে, সিস্টেমটা ফলো করলেই আমরা পারবো। কিন্তু ব্যাকরণ অংশটাই কিন্তু মূল পড়াশোনার অংশ। এখন আমি যখন বাংলা দ্বিতীয় পত্র পড়তে গেছিলাম, তখন যেটা আমি রিয়েলাইজ করলাম যে আমি যদি হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা পড়ি তাহলে আমি পাগল হয়ে যাব, কারণ এক সমাসই ওনার বইতে 150 পেজ আছে, জাস্ট এক সমাস। সেখানে আমার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাক্য, অনেক কিছু আছে, এখানে অসংখ্য জিনিসপাতি আছে। তো এগুলো আসলে আমি পারতাম না, টু বি অনেস্ট, এতগুলো পড়া পারতাম না। তো আমাকে একজন স্যার, মালিক স্যার দিনাজপুরে, উনি বলছিল যে আসলে এত কিছু পড়তে হয় না, আমি তোমাকে একটা নোট দিব, সেটা পড়লে হয়ে যাবে। তো আসলে এটা হয়েছিল, তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমত আমাদেরকে ব্যাকরণ অংশে যদি আমরা ভালো নাম্বার পাইতে চাই, সেখানে আসলে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা খুব জরুরি। কারণ ব্যাকরণ অংশে যেটা করা যায় যে আমাদের দুই টাইপের কোশ্চেন থাকে। একটা হলো মানে পরিবর্তন করে লেখা, অর্থাৎ এই শব্দটার বানান কি, এই শব্দটার পারিভাষিক শব্দ কি। আরেকটা হলো ডিরেক্ট প্রশ্ন উত্তর লেখা। তো কোনটার ক্ষেত্রে কোনটা অ্যান্সার করা ইজিয়ার একই সাথে, এবং সেই সাথে নাম্বার ভালো পাবে, সেটা আমাদের জানতে হবে। সো প্রথম যে কোশ্চেনটা, যেটা হলো বাংলা শব্দ উচ্চারণ, ঠিক আছে। সো উচ্চারণের ক্ষেত্রে প্রশ্ন আছে, কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা আমি একটু পরে বলতেছি। আর এটা হলো উচ্চারণ লেখার একটা নিয়ম আছে। উচ্চারণ লেখার নিয়মগুলা হাতে গোনা মোটামুটি 100টা উচ্চারণ মুখস্থ করলে হয়ে যায়, কমন চলে আসে 100টা। কিন্তু এই উচ্চারণ লিখতে গেলে একটা হাইফেন বা একটা হুসুকার বা একটা দীর্ঘইকার, এই জিনিসগুলো মিস গেলে কিন্তু নাম্বার কাটা যায়। সো আমি পার্সোনালি বাংলা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের নিয়মের যে কোশ্চেনটা, অর্থাৎ কোশ্চেনটা উচ্চারণের নিয়ম লেখার, এই জিনিসটা আমি অ্যান্সার করাটা বেশি প্রেফার করি। 2 নাম্বার, সেটা হলো বাংলা বানান, শুদ্ধ বানান লেখার নিয়ম। বানান লেখাটার ক্ষেত্রে ওই মোটামুটি 100 to 150 বানান মুখস্থ করলে হয়ে যায়। সো এই 100 to 150 বানানের ক্ষেত্রে এগুলো মুখস্থ করা যায়, পারাও যায়, এবং অনেক ক্ষেত্রে কোশ্চেনগুলো দেখে বলেও দেওয়া যায় যে এই বানানটা, শুদ্ধ বানানটা কি। তো এক্ষেত্রে আমি কোনো প্রশ্ন উত্তর না দিয়ে বাংলা বানানের যে পরিবর্তনগুলা সেগুলো বেশি দিব। ব্যাকরণিক শব্দশ্রেণী, এখানে কোশ্চেন অ্যান্সার যেমন আছে ঠিক তেমনি অনুচ্ছেদ বা আমার প্রশ্ন বা ডিরেক্ট লাইন থেকে ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশ আসতে পারে। আমি এখানেও প্রশ্নটা অ্যান্সার করব না, প্রশ্নগুলোর চেয়ে আমার ডিরেক্টলি অনুচ্ছেদ থেকে পদ নির্ণয়, এই অংশটা ইজিয়ার লাগতো আমার কাছে, এবং এগুলোতে ভালো নাম্বার পাওয়া যেত, অর্থাৎ 5-এ 5 পাওয়া যায়। যদিও যখনই আমি প্রশ্ন লিখবো আমাকে মনে রাখতে হবে, যদি খুব ভালো লিখি, টিচারের যদি মন ভালো থাকে, তাইলে সে একমাত্র 5-এ 5 দেয়। মেজরিটি অফ দ্য টাইম দ্যাট নাম্বার ইজ 4 out of 5। সো 1 মার্ক এখানে আমি কিন্তু ছাড়তেছি। দ্বিতীয়, এরপর হলো বাংলা শব্দ গঠন। এখানে হলো উপসর্গ প্রত্যয় সমাস আছে, এখানেও আমাদের পরিবর্তন আসে, সমাস টমাস আছে। এগুলোর চেয়ে আমি উপসর্গ আর প্রত্যয়ের যে দুইটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো মুখস্থ করাটাই প্রেফার করব, কারণ আমাকে এখানে অনেক বেশি মুখস্থ করতে হবে, যেটা আসলে নট ওয়ার্থ ইট। আচ্ছা, বাক্যতত্ত্বের ক্ষেত্রে এখানে আমার বাক্য পরিবর্তন আসে আর বাক্য সম্পর্কিত প্রশ্ন, এইখানে আমি বাক্য পরিবর্তন প্রেফার করব, ঠিক আছে। আর বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এটাতে একটাই কোশ্চেন, এটা আমি অ্যান্সার করব। সো আমি প্রথমে কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়াটা দেখাইলাম, কোনটা ইজিয়ার এবং কোনটা অ্যান্সার করলে বেশি নাম্বার পাওয়া যাবে। এরপরে চলো আমরা প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ যেই
নাম্বার বা আমাদের সময় বন্টনের একটা ব্যাপার থাকে, কারণ আমাদেরকে কিন্তু 3 ঘন্টার মধ্যে কিন্তু পুরো অনেক কিছু লিখতে হবে। সো ব্যাকরণ অংশে টোটালে আমরা সময় দিব হলো টোটালে আমাদের 5 মিনিট, 5 5 5 5 5 5 6 অ্যারাউন্ড 32, ম্যাক্সিমাম গেলে 40 মিনিটসের মধ্যে কিন্তু আমাদেরকে এই অংশটা শেষ করতে হবে। অর্থাৎ প্রতিটা কোশ্চেন, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, ব্যাকরণের শব্দশ্রেণী, শব্দ গঠন, বাক্যতত্ত্ব, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, প্রত্যেকটার ক্ষেত্রে টোটাল আমরা 5 মিনিট করে সময়, এটা আদর্শ। তাইলে আমি সময় হাতে রাখে কিন্তু পরীক্ষাটা শেষ করতে পারবো, খুব একটা তাড়াহুড়া করা হবে না। কারণ যখনই বোর্ড পরীক্ষা দিতে যাবা, রিটেন আইটেমগুলোতে তোমাকে জাজ করা হবে নট আউট অফ কোয়ালিটি বাট আউট অফ কোয়ান্টিটিতে জাজ করা হবে। কারণ মেজরিটি টিচার কিন্তু তোমার খাতা পড়ে দেখবে না, সো তোমাকে সর্বোচ্চ বড় করে লেখার চেষ্টা করতে হবে। সো আমরা যখনই প্রশ্ন উত্তর লিখব, ট্রাই করব প্রশ্ন উত্তর মিনিমাম 1 পেজ বা 1.5 পেজ। অর্থাৎ আমি যদি ম ফলার উচ্চারণের নিয়ম লিখি 1 থেকে 1.5 পেজে যাব, ঠিক আছে। আর যদি আমরা কোনো পরিবর্তন লিখি যে এটার উচ্চারণ নির্দেশ বা এটার বানান নির্দেশ লেখো, সেগুলোর ক্ষেত্রে আমরা ট্রাই করব যে এই জিনিসগুলার ছক করে লিখতে। বা যেমন একটা ছক থাকবে যে ধরো এটা হলো শব্দ আর এখানে হলো উচ্চারণ, সুন্দর করে আমরা ছক করে লিখলাম। এবং আমি যেটা করতাম, প্রথমে আমি নর্মালি লিখতাম, তারপর পেন্সিল দিয়ে আশপাশে ছকটা করে ফেলতাম, কারণ ছোট ছক হইলে ছকের মধ্যে নাও আটতে পারে। সেটা হলো লেখার আরেকটা নিয়ম, খাতাটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য। এর পরবর্তীতে আমরা চলো আইটেম ওয়াইজ সাজেশনগুলোর দিকে দেখি। সো প্রথমত উচ্চারণের ক্ষেত্রে কী কী কোশ্চেন আসে দেখো। আমি কিন্তু তোমাকে সিলেকশন করে দিচ্ছি, দ্যাট ডাজেন্ট মিন যে তোমাকে আমার সিলেকশনেই পড়তে হবে। অর্থাৎ তুমি কি অ্যান্সার করবে, ইউ ক্যান অলওয়েজ অ্যান্সার প্রশ্ন উত্তর টাইপগুলো, পরিবর্তন টাইপ তুমি অ্যান্সারই করলা না, হ্যাঁ। বাট যেগুলো প্রশ্ন উত্তর টাইপ সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কী কী। সো উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ রীতি কাকে বলে এবং বাংলা উচ্চারণের 5টি নিয়ম। দ্বিতীয় হলো অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম, বাংলা শব্দে এ বা অকারের 5টি নিয়ম, অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম, উদাহরণসহ এ স্বরধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম, উদাহরণসহ বফলা উচ্চারণের 5টি নিয়ম, বাংলা ভাষার প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং সবশেষে মফলা উচ্চারণের নিয়ম উদাহরণসহ লেখো। এই 9টা কোশ্চেন করলেই একটা এখান থেকে কমন থাকবে। এখন যখন আমাকে 5টা নিয়ম বলা হচ্ছে, আমি আমার সেফটির জন্য 6টা নিয়ম পড়ে যেতাম, যাতে পরীক্ষার হলে একটা নিয়ম আমি যদি ভুলেও যাই তাও আমি যাতে 5টা লিখে আসতে পারি। একটা নিয়ম লিখতে না পারলে কিন্তু আমার নাম্বারটা কাটে দিবে। এখন দেখো এই কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো, এগুলো চাইলে তুমি 10 পৃষ্ঠাও লিখতে পারো, বিভিন্ন বইতে তুমি 10 পেজও পাবা। এই যে তোমাকে আমি বললাম যে আমি একটা 150 পেজের নোট পড়ছিলাম, যেখান থেকে আমার কলেজ লাইফ এবং এইচএসসি লাইফ দুটো কভার হয়ে গেছিলো। আমি যে বলছিলাম যে আমি 100টা বানান বা 100টা সমাস বা 100টা বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ বা বাক্যান্তর পড়ছি, এখান থেকেই আমি কমন পেয়ে গেছি। এই জিনিসগুলো আমাদের আছে হলো আমাদের একটা মাত্র বইতে। তোমরা দেখতে পাচ্ছ পুরা টাইম জুড়ে বইটার কভার কিন্তু এখানে দেখানো হচ্ছে, সেটা হলো কিউএন এর সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এই বইটা আমাদের 20,000 to 30,000 কপি প্রতি বছর যায়। এই বইটাতে গ্রামাটিক্যাল আইটেম এবং রিটেন আইটেম সব কিছু ইনক্লুড করা আছে উইথিন মাত্র 150 পেজ। অর্থাৎ আমার স্যারের যে নোটটা আছে সেটাকে আমি আরেকটু বেটার করে একটা বই বানাইছি। সো তোমরা যারা চাচ্ছ পরীক্ষার আগের রাতে এক রাতে একটা বই পড়ে যাবে, রচনার পয়েন্ট খুঁজে পাচ্ছ না, সাজেশন খুঁজে পাচ্ছ না, বা এখানে কোন প্রকৃতি প্রত্যয় পড়বো এগুলো পাচ্ছ না, প্রত্যেকটা জিনিস এই বইটাতে একদম প্রিসাইজ আকারে দেওয়া আছে। তুমি এই বইটা পড়লে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় একটি মার্ক বাইরে যাবে না। এবং এই বইটা থেকে ইনশাল্লাহ তুমি প্রত্যেকটা এইচএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট 80 to 90% কমন আসবে। অর্থাৎ তুমি একটা বই পড়লে আর কোনো দিন কোনো বই, গাইড, নোট শিট, টেস্ট পেপার কিছু দেখতে হবে না। সো এই বইটা যদি কোনো ছোটো ক্লাসের কেউ দেখো, এখনই কিনো, যদি এইচএসসি চলাকালীন কিনো, আজকে অর্ডার করো, 2-1 দিন পরে পাইলো, তোমার এই বইটা ঠেকাইতে টাইম লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো তুমি যদি একটু দেখাই আমি তোমাকে, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা কিন্তু ট্রাই করছি সবচেয়ে প্রিসাইসলি দেওয়ার। অর্থাৎ তোমার যাতে মুখস্থ করতে কষ্ট না হয়, খুব বড় করে ইলাবোরেটলি লেখা নাই, যতটুকু লিখলে তুমি 5-এ 5 পাবা ততটুকু করে অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এই বইটাতে, এবং রিটেন আইটেমও পাবা। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা। তো বানানের ক্ষেত্রে কী কী আসে? বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের 6টি নিয়ম উদাহরণসহ লেখো। বাংলা একাডেমির প্রমিত বাংলা নিয়মের অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 5টি নিয়ম লেখো। প্রমিত বাংলা বানানে ইকার ব্যবহারের একটি নিয়ম উদাহরণসহ 5টি নিয়ম উদাহরণসহ লেখো। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়মে ই, উ, যুক্তক্ষ, তালিবস্য ও রেফ ব্যবহারের নিয়ম উদাহরণসহ লেখো। এবং নত্যবিধান কি, নত্যবিধানের নিয়ম বা সূত্রগুলো আলোচনা করো। সত্যবিধান বলতে কি বুঝো এবং সত্যবিধানের নিয়মগুলো লেখো। তারপরে কি সত্যবিধানের 5টি নিয়ম লেখো। এই দুইটা যদি এক্স্যাক্ট সেম কোশ্চেন, ঠিক আছে।
এই কোশ্চেনগুলো পড়লে আমাদের বাংলা বানান কভার হয়ে গেল। বাট যদি আমি পরিবর্তন পড়তে চাই সঠিক বানান লেখার, সেক্ষেত্রে আমার 100টার মতো মুখস্থ করলেই মোটামুটি পারা যায়। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে আমাদের এই যে যা স্লাইড দেখতেছো, যা কিছু বানানো সব কিছু কিন্তু এই কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এই বইটা থেকে। ঠিক আছে, এটা একটা পুরো মাস্টারপিস একটা বই। এরপর ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 8টা কোশ্চেন পড়তে হয়। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বুঝো এবং প্রকারভেদ ও কী কী উদাহরণ সহ লেখো। বিশেষ্য কাকে বলে, বিশেষ্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। সর্বনাম কাকে বলে, শ্রেণী বিভাগ। সাপেক্ষ সর্বনাম কাকে বলে, উদাহরণ সহ লেখো। বাংলা ক্রিয়াপদের শ্রেণী বিভাগ লেখো। যোজক কাকে বলে এবং যোজকের শ্রেণী বিভাগ লেখো। আবেগ শব্দ কাকে বলে, কী কী অর্থে আবেগ শব্দ ব্যবহৃত হয়। আর সবশেষে আবেগ শব্দের শ্রেণী বিভাগ। এই দুইটাকে আমরা একটা কোশ্চেনে ধরতে পারি। আবেগ শব্দ কি, আবেগ শব্দ কী কী জায়গায় ইউজ হয় এবং আবেগ শব্দের প্রকারভেদ, এগুলো পড়লে আমাদের একটা নাম্বার কমন চলে আসবে। কিন্তু আবার আমি পরিবর্তন করতে পারি বা আইডেন্টিফিকেশন করতে পারি। এরপর বাংলা শব্দ গঠন, শব্দ গঠনের ক্ষেত্রে শব্দ গঠন বলতে কী বোঝায়, কী কী উপায়ে বাংলা শব্দ গঠন করা যায়। অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী। শব্দ কাকে বলে, গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কী কী। এবং শব্দ কাকে বলে, উৎস অনুসারে শব্দ কত প্রকার ও কী কী। প্রত্যয় উপসর্গ যোগে শব্দ কিভাবে সাধিত হয় উদাহরণ সহ আলোচনা করো। এবং ধাতু থেকে শব্দ এবং শব্দ থেকে নতুন শব্দ কিভাবে গঠিত হয় সেটা আলোচনা করো। এই তো দেখতেছো কোশ্চেনের সংখ্যা মানে হার্ডলি যদি আমরা 50 কোশ্চেন্স মুখস্থ করি সবগুলো আইটেম মিলায়। এবং এখানে কিন্তু আমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি ওগুলোতে কিন্তু ডিসকাশন দেখে তুমি বুঝবা যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। সো 50টা কোশ্চেন মুখস্থ করলেই কিন্তু ব্যাকরণ পার্ট কমপ্লিট হয়ে যায়। উপসর্গের সাহায্যে শব্দ গঠন, এইখানে কোশ্চেন আনসারগুলো গুরুত্বপূর্ণ। উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কী। পরা উপসর্গটি যুক্ত করে 4টি শব্দ গঠন করো। পরি ও প্রতি উপসর্গ যোগে 4টি শব্দ গঠন করো। এইটা খুবই আসতো, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। 6টি উপসর্গ যোগে শব্দ গঠন করে দেখাও। নিচের উপসর্গগুলো নিয়ে শব্দ গঠন করো। এগুলো কোশ্চেন উপসর্গ থেকে আসে। প্রকৃতি প্রত্যয় থেকে কি আসে, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কী কী। প্রত্যয় যোগে কীভাবে শব্দ গঠিত হয়। ধাতু বলতে কি বুঝো, কত প্রকার ও কী কী। প্রকৃতি কি, প্রকৃতি কত প্রকার ও কী কী। আর সমাস, এটা খুব কঠিন। পার্সোনালি সমাসের পরিবর্তনগুলো আমি নিজেও পারতাম না, খুব বড় একটা টপিক। বাট সমাসের ক্ষেত্রে কোশ্চেন খুব ছোট। সমাস কাকে বলে এবং বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। সন্ধি ও সমাসের মধ্যে 6টি পার্থক্য এখানে লিখে দাও। সেই কোশ্চেনগুলো যদি আমরা অ্যান্সার পড়ে যাই, অ্যান্সারগুলো কোথা থেকে পড়বো, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এই বইটা থেকে পড়বো, তাহলে কিন্তু কভার হয়ে যাবে। আমার তোমাকে এগুলা পড়ানোর দরকার নেই, কারণ আলটিমেটলি তুমি আমি দুজনই জানি কেউ আমরা বাংলার কোনো বউ বুঝি না। আমরা মুখস্থ করে পরীক্ষার হলে বমি করে দেবো, নাম্বার দিলে পাবো, নাহলে নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসে সেটা হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের ক্ষেত্রে কিন্তু বাক্যান্তরগুলো মোটামুটি পারা যায়। বাক্যান্তরগুলোই আমি অ্যান্সার করাটা সাজেস্ট করবো, সরল যৌগিক জটিল। কিন্তু যদি আমরা কোশ্চেন অ্যান্সার পড়তে চাই তাহলে আমাকে কোশ্চেন অ্যান্সার পড়তে হবে 8টা। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্য গঠনের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য উদাহরণ, এটা কিন্তু আমরা শুরুতেই পড়ছি। বাক্য কত প্রকার ও কী কী। এক বাক্য সংজ্ঞা সহ প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ দাও। গঠন অনুসারে বাংলা বাক্যের শ্রেণীবিভাগ করো। ওই বাক্য কত প্রকার ও কী কী, একই কোশ্চেন হয়ে গেল। সরল জটিল যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখো। এই সেম গঠন অনুসারে গেল। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ করো, সেম শিট অল ওভার অ্যাগেইন। অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ, এটা একটু আলাদা, শ্রেণীবিভাগ কত প্রকার আলোচনা করো, আবার সেম ওই অর্থানুসারে। সো আলটিমেটলি বাক্যের কোশ্চেন হয়ে গেল জাস্ট 3টা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো যদি আমরা মোটামুটি 1 পেজ লিখি, আইডিয়াল হলো আরও ভালো হয় যদি 1.5 পেজ লিখি, 1.5 পেজের মতো লিখি। এবং আমরা যদি এখানে 5 থেকে 6টা পয়েন্ট করতে চাই, সেফ স্পট হলো 6টা পয়েন্ট রাখা, যাতে টিচার খাতা কাটার ক্ষেত্রে নাম্বার কাটার অপশনটা না পায়। 6টা পয়েন্ট লিখলেই কিন্তু আমরা সুন্দর মতো এটা পার হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আর যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো, এখন আমরা চলে আসবো হলো রিটেন আইটেমে। রিটেন আইটেমের আগে আমি একটু চেক দিব যে আমাদের অডিও ওকে আছে কিনা, সব ওকে আছে। ওকে, সো আমরা রিটেন আইটেমে চলে যাই। রিটেন আইটেমের ক্ষেত্রে আমাদের কিন্তু 1-2 মার্ক না, 70 মার্ক, অ্যান্ড দিস উড বি দ্য মোস্ট টাইম কনজিউমিং। মনে রাখবা, কখন তুমি বুঝতেছো তুমি বাংলা দ্বিতীয় পত্র ভালো নাম্বার পাবা, যখন তোমার লিখতে লিখতে শর্ত হলো একটাই, হাত ব্যথা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি একদম বেল দেওয়ার লাস্ট 5 মিনিট পর্যন্ত, লাস্ট 5 মিনিট বা 10 মিনিট তুমি রাখবা রিভাইসের জন্য। তার আগে পর্যন্ত যত লেখা যায় তত লিখবা। ঠিক আছে, আমি বলে দিব কোন আইটেমে কতক্ষণ সময় দেওয়া উচিত বা কত বড় করে লেখা উচিত, সেটাও আমি বলবো। কিন্তু এই লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবে, রিটেন আইটেমে সাইজ দেখেই টিচার নাম্বার দিবে। ঠিক আছে, তোমার সাইজ যত বড় হবে, এখন সাইজ মানে এই না যে তুমি 2 আঙ্গুল ফাঁক দিয়ে লেখলা, সাইজ মানে এই না যে তুমি জিবারিশ লেখলা।
সাইজ মানে মোটামুটি কন্টেন্ট ভালো দিয়ে যত বড় করে লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ দুইটার একটা সুইট স্পট থাকতে হবে, যে আমার সাইজও বড় হবে, আমার কন্টেন্ট কোয়ালিটিও ভালো হবে। ঠিক একটা পয়েন্ট আসবে, সাইজ আর কোয়ালিটি দুইটা মিলায়, ঠিক আছে? কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটার একটা সুইট স্পট আমাকে কিন্তু হিট করতে হবে। আচ্ছা, তো এই জায়গায়ও কিন্তু আমাদের সিলেকশনটা খুব জরুরি, কারণ দেখো একটা সিম্পলি টিচারের স্ট্যান্ড পয়েন্টে চিন্তা করো, সে টু সে একজন স্টুডেন্ট সারাংশ বা সারমর্ম লিখছে, খুব ভালো করে সে 4টা লাইন লিখছে, একদম মানে কবির মনের মাধুর্যী লেখায় মিশায় 4 লাইন লিখছে, এখানে তার মার্ক কিন্তু 10, ঠিক আছে? আর আরেকটা স্টুডেন্ট 2 পেজ লিখছে হলো ভাব সম্প্রসারণ, এখানেও হলো 10। এখন তুমি বলো দেখি, তুমি কোন স্টুডেন্টটাকে নাম্বার বেশি দিতা? তুমি নিঃসন্দেহে ভাব সম্প্রসারণ যে লিখছে তাকে 8 বা 9 দিতা। আর যে এটা যত ভালোই লেখুক না কেন, তোমার হাতে একটু কাটতো যে 4 লাইনের জন্য 8 মার্ক দিব, 10 মার্ক দিব, না 6 দেই, 7 দেই। সো এই জায়গায় কিন্তু 6-7 না, নর্মালি টিচাররা আরও হিউজ ডিফারেন্স করে ফেলে। দেখা যায় যে ওইখানে স্টুডেন্টকে দিয়ে দিয়েছে 5 দিয়ে দিয়েছে 10-এর মধ্যে, আর যে ভাব সম্প্রসারণ লিখছে সে লিখছে 8 আউট অফ 10 বা 9 আউট অফ 10, খুব ভালো লিখলে। রিটেন আইটেমে ফুল মার্ক মেজরিটি অফ দ্য টাইম টিচাররা দেয় না, ভাগ্য ভালো থাকলে দেয় আর কি। তো সেক্ষেত্রে এখানে সিলেকশনগুলো খুব জরুরি। সো প্রথমে আমরা জানি কী কী সিলেক্ট করবো আমরা অ্যান্সার করার জন্য। যেমন পারিভাষিক শব্দ আছে অথবা অনুবাদ আছে, অনুবাদ লিখলে নাম্বার পাওয়া যায় না। পারিভাষিক শব্দ যদি 10টা আমি কারেক্ট করে 10-এ 10 পাইতে পারি। সো আমি অ্যান্সার করবো কি পারিভাষিক শব্দ। কোথা থেকে পড়বো? কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র থেকে। পারিভাষিক শব্দ কতগুলো পড়তে হয়? ম্যাক্সিমাম 100 to 150, 100 to 150টা মুখস্থ করলেই হুবহু চলে আসে, ঠিক আছে? আচ্ছা, দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা অথবা প্রতিবেদন, এই দুইটার মধ্যে কোনটা? দিনলিপি, অভিজ্ঞতা, আমি বলি দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, এই 3টা। আর আমি প্রতিবার গুলায় ফেলাচ্ছি কেন? দিনলিপি, অভিজ্ঞতা একটা, ভাষণ আর প্রতিবেদন একটা, ঠিক আছে? এখান থেকে এখন কোনটা অ্যান্সার করবা? আমি অলওয়েজ টার্গেট করতাম হলো গিয়া প্রতিবেদন, আর ওখান থেকে টার্গেট করতাম দিনলিপি। দিনলিপি লিখতে গেলেই কিন্তু আমাকে খুব, আমি বলি তুমি যদি হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বই থেকে পড়ো, দিনলিপি দেখবে খুব ছোট করে লেখছে, ভাই আমি দিনলিপি লিখতেছি, দিনের যত ডিটেল বর্ণনা লেখা যায়, সকালে উঠলাম এইটা করলাম, অ্যাস্টন হলের মর্নিং রুটিন আছে না, ওই লেভেলের দিনলিপি লিখবা, যতটা ডিটেলটা লেখা যায়, ঠিক আছে? আর ভাষণের ক্ষেত্রে আমার ভাষণ আসলে ইন দ্য ফার্স্ট প্লেস কোনো ভালোই লাগতো না, হে অনুরাগীরা, হে অভ্যুদ্ধারী, এটা হয় না আমার দিয়ে। সো প্রতিবেদন ইজ এ ফার মোর বেটার অপশন। প্রতিবেদন চাইলে মনের মাধুরী মিলে অনেকগুলো এলিমেন্টস অ্যাড করা যায়। কী কী এলিমেন্টস অ্যাড করা যায় এটা আমি একটু পরে আলোচনা করব, বাট আমি সিলেকশনগুলো বলে দিই। এরপরে বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা, অর্থাৎ ইমেল বা SMS, অথবা আমাদের আবেদনপত্র বা পত্রলেখন। নিঃসন্দেহে তুমি বলো দেখি কোনটা অ্যান্সার করবা? আবেদনপত্রতে 1 পেজ লেখা যায়, তা আবেদনপত্রতে আমি অ্যান্সার করবো না, আমি অ্যান্সার করবো কি পত্রলেখন, আমি 2 পেজ লিখতে পারবো। আর SMS বা ইমেল কখনো কি 2-3 পেজ লেখা যায়? না, নিঃসন্দেহে, তাহলে মনে ওটা আমি অ্যান্সার করবো না। এগুলো হলো কাটা, ঠিক আছে? দিনলিপি, অভিজ্ঞতা হচ্ছে সবসময় ট্রাই করবো প্রতিবেদন অ্যান্সার করার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসলো সারাংশ, সারমর্ম নাকি ভাব সম্প্রসারণ। কোনো কথাই নাই ভাইয়া, ভাব সম্প্রসারণ করতে হবে, সারাংশ সারমর্ম দেখাই যাবে না, লিখলে নাম্বার পাবো না। আমি বলতেছি না, আমি বলি শোনো, আমি এখানে যে সিলেকশনটা দিচ্ছি এর মানে এই না যে তুমি অন্য কিছু অ্যান্সার করতে পারবে না। আমি তোমাকে বলতেছি এটা করা ভালো। তুমি যদি এতদিন এটা না পড়ে থাকো, যারা একদম মানে কয়দিন পরে হইতেছি, যদি এটা তুমি না পড়ে থাকো, তাহলে তুমি যা পড়ছো ওইটাই তুমি অ্যান্সার করে আসিও। কিন্তু যারা একটু নিউ কামার আসো, হাতে টাইম আছে, যে না চাইলে পড়তে পারবো, কারণ আলটিমেটলি রিটেন আমরা কেউ কি মুখস্থ করে যাই বাবা, রিটেন তো সবসময় আমরা কী করি, আমরা বানাই লিখি, তাই না? সো বানায় লেখার আগে একটু রিডিং দিতে হয়। সো রিডিং যদি দেওয়ার টাইম থাকে তাইলে ভাইয়া যেটা বলতেছে সেটা ফলো করলো, যদি টাইম না থাকে তুমি তোমার প্ল্যানে আগাইলা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে সংলাপ রচনা নাকি খুদে গল্প রচনা? নিঃসন্দেহে সংলাপ রচনা, কারণ ইংলিশে আমরা হলো এই জিনিসটা অনেকবার লিখছি এবং এটাকে বাংলায় করে 2-3 পেজ নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে রচনা, রচনা তো আমরা জানি একটা, এই আর কি। সো আমি সিলেকশনগুলো এখন তোমাকে এখানে বলে দিলাম। সিলেকশনের পর আমাদেরকে কী জানতে হবে? আমাদেরকে কিন্তু টাইম ডিউরেশনটা জানতে হবে, যে কত সময় আমি দিব। সো আমরা যখন পারিভাষিক শব্দ লিখবো আমাকে সর্বোচ্চ এখানে 10 মিনিট সময় দিতে হবে। দিনলিপি বা আমাদের ভাষণ, এই জিনিসগুলা আমাদেরকে 20 মিনিট টাইমের মধ্যে লিখতে হবে। কিন্তু তার আগে এখানে একটা জিনিস বলে রাখি, এখন আমি আইটেমগুলো নিয়ে ডিটেলস আলোচনা করি। পারিভাষিক শব্দ কেমনভাবে লিখবা? ছক করে, ঠিক আছে? যেমন আমরা অন্যান্য পরিবর্তনগুলো লিখছিলাম ওরকম ছক করে লিখবো। অনুবাদ কি? অনুবাদ তো সিম্পলি লেখা যায়, কিন্তু অনুবাদের ক্ষেত্রে একটা ট্রিক্স হলো যে তোমার এখানে ইংলিশটা তুলো, ইংলিশটা উপরে এক প্যারায় তুলবা, নিচে বাংলাটা লিখলা, ঠিক আছে? এটা একটু তোমার খাতাটাকে ডিফারেন্ট করবে। তোমার টার্গেট সবসময় খাতাটাকে ডিফারেন্ট করা, তুমি যত ডিফারেন্ট করবা তত তোমার বেটার হবে। আমরা আমাদের কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটাতে যেটা করছি,
রিটেন আইটেম তো তুমি যদি সবগুলো পড়তে চাও পারবা না। সো আমরা এখানে বেশ কিছু সাজেশন দিছি যে কোন কোন রিটেন আইটেম ইম্পর্টেন্ট, কোন কোন পত্র ইম্পর্টেন্ট, কোন কোন ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট, এবং ওগুলোর অ্যান্সার দেওয়া আছে এবং কীভাবে লিখবা ওই গাইডলাইনটা আমরা দিছি। আমরা রচনার ক্ষেত্রে কী করছি জানো, এটা আমার নিজের পার্সোনাল ফেভারিট। রচনা শুধুমাত্র পয়েন্ট দিয়ে দিছি, কয়টা করে 20-25টা করে পয়েন্ট দিছি, যাতে তোমার 20 মার্ক, 20-এর বেশি পয়েন্ট থাকলে তুমি কিন্তু লিখতে পারবা, ঠিক আছে? কারণ রচনা তো আলটিমেটলি সবাই আমরা বানাই লিখি, তাই না? আচ্ছা, এটা গেল হলো প্রথম কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেন যেটা হলো বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা, এটার ক্ষেত্রে কিন্তু একটা ফরম্যাট আছে যে হলো গিয়ে আমাকে একটা ছক করতে হয়, সিসি দেওয়ার লাগে, বিসিসি দেওয়ার লাগে, সাবজেক্ট দেওয়ার লাগে, একটা ফরম্যাট আছে। কোন ফরম্যাটটা ফলো করবা? হায়াত মাহমুদ স্যারের বইয়ে, হ্যাঁ, হায়াত মাহমুদ স্যারের বইটা বা ভাষা শিক্ষা বই থেকে ফলো করবা। আর আমাদের বইতে তো দেওয়া আছে এই ফরম্যাট, কিন্তু যাদের মানে ম্যাথস জনতার জন্য বলছি ওনারা ওখানে একটা ফরম্যাট ফলো করবা। কিন্তু এটা অ্যান্সার করাটা সাজেস্টেড না। আবেদনপত্র অ্যান্সার করবা, আবেদনপত্র কত পেজ করতে হবে? নিঃসন্দেহে 1 পেজের 1টি লাইনও বেশি না, 1 পেজের 1 লাইনও বেশি লেখা যাবে না, নাহলে কিন্তু কাটে দিবে। কিন্তু যদি আমি পত্র লেখন শুরু করি, পত্র লেখনের ক্ষেত্রে অবশ্যই আমাকে 2 পেজ লিখতে হবে, 2 পেজের আবার বেশি যাওয়া যাবে না। পত্র লেখনে কতক্ষণ সময় দিতে পারবো আমি দিতে পারবো হলো 15 মিনিট। পত্র লেখন কেমনে লিখবো বলো দেখি? আমরা যেটা করি, ধরো এই যে খাতা তো এটা, হ্যাঁ, তো খাতার নতুন পেজ তো এখান থেকে শুরু হয়েছে, রাইট? এখান থেকে শুরু হয়েছে, তো খাতার এখানে লিখবা, এখানে একটা লিখবা, এখানে লিখবে, দিয়ে শেষ। এখানে অবশ্যই একটা ছক দিবা, প্রেরক প্রাপকের ছকটা দিবা, ওকে? আর এখানে আছে যে দিনলিপি বা অভিজ্ঞতা, এইটা তুমি সর্বোচ্চ 5 পেজ লিখতে পারো, যেহেতু এখানে 20 মার্ক, ঠিক আছে, অনেকটা হিউজ অ্যামাউন্ট অফ মার্কস। সো মোটামুটি দিনলিপি তুমি আমি যেটা চিন্তা করতাম, আমি পার পেজ চিন্তা করতাম যে প্রতি পেজে আমাকে 4 মার্ক করে দেন বা 5 মার্ক করে দেন। সো আমি মিনিমাম 4 পেজে তো যাইতামই, 4 পেজেস আমি যাইতামই। আর প্রতিবেদন রচনা, এটার ক্ষেত্রে কিন্তু একটা ফরম্যাট আছে। প্রতিবেদনের ক্ষেত্রে কি, যে প্রতিবেদন কিন্তু এই জায়গাতে প্রথমে প্রাতিষ্ঠানিক পত্রটা শুরু হয়, যে তুমি একটা প্রতিবেদন লিখবা দিনাজপুর জেলা স্কুলের জন্য, তো এখানে তুমি লিখলা যে আমি এই প্রতিবেদন করছি। তারপরে এবার প্রতিবেদনের একটা টাইটেল দিতে হয়। সংবাদ প্রতিবেদন আছে কিন্তু আবার আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। 2টা প্রতিবেদন কিন্তু 2 টাইপের, শিখে যাও কিন্তু 2টা কিন্তু আলাদা, হ্যাঁ। সংবাদ প্রতিবেদন কিন্তু নিজস্ব প্রতিবেদক দিয়ে শুরু করতে হয়, সংবাদপত্রকে তুমি প্রতিবেদন পাচ্ছ। আর এটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যে আমার দিনাজপুর জেলা স্কুলের হেড স্যার বলছে যে আমার দিনাজপুর জেলা স্কুলের লাইব্রেরির একটা প্রতিবেদন দেখো। তো দেন তুমি এখানে পুরো রিপোর্টটা দেখলা, তারপরে তুমি যেটা করবা, রিপোর্ট লিখলা, এখানে তুমি এবার কি দিবা জানো? সাজেশন লিখবা যে কীভাবে লাইব্রেরিটা ঠিক করা যেতে পারে। তারপরে তুমি এখানে সংযুক্তি লিখবা যে এগুলা তুমি অ্যাটাচ করছো। তারপর তুমি এটা এখানে ছক দিবা, ছকে কি লিখবা যে কবে বানাইছো, কী বানাইছো এবং ঠিকানাটা, ঠিক আছে? কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করবা, তুমি বিভিন্ন বইয়ে তো এগুলো পাবা, আমাদের বইতে তো আছেই। এই জিনিসগুলো অ্যাড করলে প্রতিবেদনটা একটু বড় হবে। প্রতিবেদন নর্মালি অনেকে বলে 2 পেজ, আই সাজেস্ট ইউ গো ফর 3 to 4 পেজেস মিনিমাম, ঠিক আছে? 3 to 4 পেজেস মিনিমাম। আচ্ছা, সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম বড় করার দরকার নাই। নর্মালি এটা যদি সর্বোচ্চ লিখতে চাও, ম্যাক্সিমাম হলে 5 লাইন, 3 থেকে 4 লাইন হলে আরও বেটার, 5 লাইনের বেশি লিখবা না, ঠিক আছে? আর ভাব সম্প্রসারণ মিনিমাম 2 পেজ, 2 পেজের উপরে যত লিখবা তত ভালো, ঠিক আছে? আর সর্বোচ্চ 5 পেজ যাবে, এর বেশি যাবে না, কারণ এখানে 25 মার্ক আছে, হ্যাঁ। মিনিমাম 2 পেজ। আমি নর্মালি কত পেজ লিখতাম বলো দেখি? 4 পেজ মিনিমাম যাইতাম, যাতে আমার নাম্বারটা ভালো আসে, ঠিক আছে? এবং এটাতে টাইম কতক্ষণ দিতে হবে? আমাকে 25 মিনিট টাইম দিতে হবে। পত্র লেখনের জন্য কত মিনিট টাইম দিতে হবে? 15 মিনিট টাইম দিতে হবে। আমাদের প্রতিবেদন রচনার জন্য কত মিনিট টাইম দিতে হবে? 20 মিনিট টাইম দিতে হবে। আমাকে পারিভাষিক শব্দের জন্য কত মিনিট টাইম দিতে হবে? 10 মিনিট টাইম দিতে হবে। এরপর আসলে হলো সংলাপ রচনা। সংলাপ রচনার জন্য আমরা যেটা করব, এখানে মিনিমাম 20টা পয়েন্ট রাখবো, অর্থাৎ 20টা কনভারসেশন, যে আনাস এটা বললো, রহিম এটা বললো, এরকম করে টোটাল 20টা হবে, ঠিক আছে? যত পেজ যায় ততটা, 20টা মিনিমাম লিখবা, তাহলে নাম্বার তোমার মোটামুটি ভালো থাকবে। এটার জন্য কত মিনিট সময় দেওয়া আছে? 20 মিনিট, ঠিক আছে? আর এইবার চলে আসো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার শর্ট ট্রিক্সটা হলো যে ধরো আমি রচনা লিখবো, হ্যাঁ, তো রচনা লেখার ক্ষেত্রে এখানে কিন্তু 20 মার্কের মতো আছে, আমাকে রচনা মিনিমাম 15+ পেজ লিখতে হবে। 20 পেজ লিখলে আরও ভালো। এবং পয়েন্ট কটা দিতে হবে? মিনিমাম 20টা পয়েন্ট লিখতে হবে। আমি যে চালাকিটা করতাম, ধরো আমি রচনা শুরু করছি এখানে, ঠিক আছে? তো আমি এখানে টাইটেল দিতাম যে বাংলাদেশের ষড়ঋতু, তারপর ষড়ঋতুর 20টা পয়েন্ট প্রথম পেজে লিখে দিছি, জাস্ট পয়েন্টগুলো লিখছি 1 থেকে 20। এরপর আমি পরের পেজ থেকে শুরু করলাম ভূমিকা, তারপরে গেলাম হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, শরৎকাল, এইভাবে করে সিরিয়াল আমি লিখে গেলাম, ঠিক আছে? এরকম করে যেটা হবে যে মাঝে যদি আমি 2-1টা পয়েন্ট মিসও করে ফেলি, হ্যাঁ, টিচার কিন্তু ভাবে আমি 20টা পয়েন্ট লিখছি। কিন্তু আমি অনেক টিচারের মুখে শুনছি যে তারা কিন্তু পেজ নাম্বার গুণে নাম্বার দেয়। সো কেউ 16 পেজ লিখলে 16 দিয়ে দেয়, 17 পেজ লিখলে 17 দিয়ে দেয়। সো তোমার সামর্থ্যে যতটুকু কুলাবে ভাই, ব্যাকরণটা একবার শেষ করার পরে একটা লিখতেই থাকবা, ট্রাই করবো যত ভালো লেখা যায়। এবং অনেক ক্ষেত্রে আমি একটা শর্ট ট্রিক্স ইউজ করতাম, যেমন ধরো আমি ভাব সম্প্রসারণ আরও লিখতে পারবো, হ্যাঁ,
কিন্তু আমি বুঝতেছি না যে টাইমটা কনফ্লিক্ট করতেছে যে আমার 25 মিনিটের বেশি এখানে চলে যাচ্ছে। তো আমি কি করতাম, আমি ধরো এই পেজটাতে ভাব সম্প্রসারণ শুরু করছি, এই পেজও লিখছি, এই পেজের হাফ পর্যন্ত আসছে, ঠিক আছে, আমি বাকিটুকু ফাঁকা রাখে পরের পেজে যেতাম। ভাই সরকারের পেজ ভাই, আমি যদি ওয়েস্ট করি কোনো সমস্যা আছে? ধরো আমি পারিভাষিক শব্দ লিখছি, হ্যাঁ, এখানে পারিভাষিক শব্দ লিখে দিয়েছি, বাকিটা পুরোটা ফাঁকা রাখে দিলাম, খাতাটা বড় লাগতে হবে, বুঝছো না? কোনো হিজিবিজি কোনো দিন করবো না। যদি কোনো কিছু অর্ধেক পেজে শেষ হয়ে যায়, শেষ, একটা প্রশ্নের জন্য একটা পেজ নিবাই। তো এই যে বাকি অর্ধেকটুকু আমি পরীক্ষা মনে করো শেষ হয়েছে, লাস্টের দিকে তো আমরা 10 মিনিট টাইম রাখছি কি রিভিশনের জন্য, এই 10 মিনিটে আমি লাস্টের দিকেগুলো টানে দিতাম, ঠিক আছে? রচনার ক্ষেত্রে পয়েন্ট পড়ে যাবে। এখন আমি কিছু এক্সট্রা ট্রিক্স তোমাদেরকে দিতে চাই, ঠিক আছে? এক্সট্রা ট্রিক্স। ওই যে বললাম ছক করে লিখবা। 2 নাম্বার হলো কোটস, কবিতা, আয়াত, হাদিস, এই জিনিসগুলা রচনা প্রতি এবং ভাব সম্প্রসারণ প্রতি কালেক্ট করে রাখবা। এগুলা পারলে কালো কালি দিয়ে লেখো, কিন্তু যখন তুমি লিখবা পরীক্ষা শেষে নীল কালি দিয়ে, ধরো আমি লিখলাম যে মানুষ মাত্রই ভুল, তা আমি এটা নীল কালি দিয়ে সুন্দর মতো মার্ক করে দিতাম উপরে নিচে, অথবা আমি যেটা করতাম এখানে একটা বক্স অ্যাড করে দিতাম নীল কালি দিয়ে, যাতে টিচার দেখে যে আমি কোটস অ্যাড করছি। যেমন কোটস, কবিতা এবং এই যে বাকি জিনিস এলিমেন্টসগুলো, এগুলো অ্যাড করা যায়, ভাব সম্প্রসারণে অ্যাড করা যায় এবং প্রবন্ধ রচনাতে কিন্তু প্রচুর অ্যাড করা যায়। সো এই অ্যাডিংগুলো কিন্তু তোমরা করবা, তাহলে দেখবা নাম্বার বেশি আসছে। এবং বেসিক কিছু ম্যানার্স আছে, যেমন ধরো যে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি একটা সুন্দর টান দিলা, তারপর ধরো তুমি লেখলা যে বাংলাদেশের ষড়ঋতু দিয়ে একটা টান দিলা, তারপর রচনার পয়েন্টগুলো লেখলা। এইসব বেসিক এলিমেন্টসগুলা বা ছকগুলা সুন্দর করে একটু স্কেল দিয়ে করা, এই ছোটোখাটো জিনিসগুলোই তোমার খাতাকে ডিফারেন্সিয়েট করবে। বাংলা দ্বিতীয় পত্রের খাতা কাটা কোনো টিচারেরই ঠেকা পড়া নেই তোমার প্রত্যেকটা লাইন পড়ার, কারণ তার এরকম হাজার হাজার খাতা কাটে। একটা খাতা সর্বোচ্চ 1 মিনিট একটা টিচার দেখে, সর্বোচ্চ নর্মালি 30 সেকেন্ডে শেষ করে দেয়। সো এই জাস্ট প্রথমে একটু পরে, মাঝে একটু পরে, লাস্টে একটু পরে। সো তোমার খাতা সৌন্দর্য এবং বড় যদি হয়, তাহলে কিন্তু টিচার দেখবে সুন্দর মতো নাম্বার দিয়ে দিছে। তো এই দিয়ে কিন্তু ওভারঅল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের আলোচনাটা আমি শেষ করে ফেলছি, এবং আমি ইনশাল্লাহ যা যা বললাম এখান থেকেই কমন আসবে। আরও কমন পাওয়ার জন্য, এলিমেন্টসগুলো পাওয়ার জন্য, যে কোন কোন রিটেন আইটেম ইম্পর্টেন্ট, কোন কোন পরিবর্তনগুলো ইম্পর্টেন্ট, এগুলোর জন্য কিউএনএ সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র এই ভিডিও দেখার সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার করে ফেলতে হবে। আসসালামু আলাইকুম। প্রত্যেকের এইচএসসি পরীক্ষার জন্য বা কলেজের পরীক্ষার জন্য রইল শুভকামনা। টাটা।